সপ্তাহ ঘুরে আবার ফিরে এলাম বলানো বলা অনুষ্ঠান নিয়ে। বলানো বলা অনুষ্ঠানের আজকের অতিথি আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রধান নির্বাহী সিনিয়র বিনোদন সাংবাদিক সৈকত সালাউদ্দিন। আমাদের সাথে এই অনুষ্ঠানে আজকে আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি, বর্তমানে ১৯ সংগঠনের আহ্বায়ক বা ১৯ সংগঠনের কাণ্ডারি, একাধিক ছবির প্রযোজক জনাব খুরশেদ আলম খসরু। আমাদের সাথে উপস্থিত আছে ডেইলি স্টারের বিনোদন সাংবাদিক, সিনিয়র বিনোদন সাংবাদিক জাহিদ আকবর, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি অসম্ভব ভালো ভালো গান লিখেন এবং নানাভাবেই সিনেমার সাথে জড়িত রয়েছেন, আমাদের চলচ্চিত্রের সাথে। আপনাদের স্বাগত। প্রয়াত আমাদের বিখ্যাত পরিচালক শহীদুল ইসলাম খোকন তার সিনেমায় একটা তিনি স্লোগান ব্যবহার করেছিলেন, হচ্ছেটা কি। ভণ্ড সিনেমাটি যত সম্ভব মনে পড়ে, ভণ্ড সিনেমাটি মুক্তির আগে, এবং এই হচ্ছেটা কি শব্দটা দিয়ে তিনি কিন্তু একটা অনেকটা বড় প্রশ্ন রেখেছিলেন তার সিনেমা, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সব কিছু মিলিয়ে। তো অনেক দিন পরে আজকে আমার এই হঠাৎ মনে হলো যে অনুষ্ঠানটি করার প্রয়োজন হচ্ছে যে বাংলাদেশের সিনেমায় হচ্ছেটা কি। অনেকগুলো ঘটনা আমি একটু একটু করে বলি। তো প্রথম প্রশ্ন হচ্ছে খুরশেদ আলম খসরুর কাছে, যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে সার্বিকভাবে নানা ধরনের চড়াই উতরাই পেরিয়ে যখন একটু সিনেমা মুখ ঘুরিয়ে দাঁড়াতে চায়, তখনই আমরা দেখি সিনেমার অঙ্গনের মানুষদের নিয়ে অথবা সিনেমার যে কোনো বিষয় নিয়ে কোনো না কেউ কোনো রকম তালগোল পাকিয়ে ফেলছে, এবং সিনেমার ইমেজটা এমন জায়গায় দাঁড়াচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনোদিন সিনেমায় অভিনয়ও করে নাই, হয়তো সিনেমার এতে এফডিসিতে বা ক্যামেরায় এসে এক পাসিং শট দিয়েছে, সে ব্যক্তিগত পর্যায়ে কোনো একটা ক্রাইম করছে, তাকে বলে দেয়া হচ্ছে চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রী ধরা পড়েছে বা অমুক করেছে। মানে আমাদের বাংলা সিনেমার সম্পর্কে পারসেপশনটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে। তো সেইটা খুরশেদ আলম খসরু, আপনি কি একমত কিনা যে আমরা সিনেমাকে আমরা নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারছি না, বা সিনেমা ইন্ডাস্ট্রি নিজেদের কর্মকাণ্ডে আরও বেশি কুলসিত হচ্ছে? কোনটা? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিনেমা যারা অরিজিনালি যারা সিনেমা করে বা সিনেমার আর্টিস্ট, কলাকুশলী বা সিনেমার সাথে জড়িত, এরা কখনোই আসলে এইভাবে বলে না। আমি দেখেছি এই যে ডিজিটাল মাধ্যমে বা এই যে ফেসবুকে, ইউটিউবে যে দেখছি, একজন চা বিক্রেতা, একটা মহিলা চা বিক্রি করছে, সে সিনেমার সম্বন্ধে এমনভাবে বলছে যে মানে আমি কোনোদিনও তাকে দেখিনি। আমি 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 তো ৩৫ বছর ধরে হচ্ছে যে সিনেমাতে, এবং আমার এমন একটি দিন নাই যে আমি এফডিসিতে না যাই বা সিনেমার খোঁজ খবর না রাখি, কিন্তু এদেরকে কাউকেই আমি চিনি না। আরেকজনকে দেখলাম, আরেকটা মেয়ে এরকম বলছে, মানে সেই সব খুবই মানে আপত্তিকর কথাবার্তা সিনেমা নিয়ে। তো এরা কোনোদিনও কিন্তু সিনেমার লোক না। কী জন্য এরা বলে জানি না, এরা এখন হচ্ছে যে সহজে ভাইরাল হওয়ার জন্য নাকি জানি না, ইউটিউবার বা এই যে অনলাইন হচ্ছে যে পোর্টালে যারা কাজ করছে, এরা এদের এই হচ্ছে যে ইয়েটা, এদের পোস্টটা বা এদের এই ব্লগটাকে হিট করার জন্য অহেতুক দেখা গেল যে কোথায় কোন জায়গায় একজন নদী নামে একটা মেয়ে মাদক নিয়ে ধরা পড়ছে, তাকে বানিয়ে দিল যে সিনেমার নায়িকা নদী হচ্ছে যে মাদক নিয়ে হচ্ছে গ্রেপ্তার হয়েছে। তো এই যে জিনিসগুলো, এগুলা মূলতই হচ্ছে যে এগুলা এক শ্রেণীর, আমি বলবো যে যারা আছে শুধুমাত্র সিনেমার হচ্ছে বদনাম করে, সিনেমাকে মানে অপবাদ দিয়ে তারা একটা ভাইরাল হতে চায় বা একটা জায়গায় যেতে চায়। যারা অরিজিনালি যারা সিনেমার শিল্পী, তারা কোনোদিনও এই কাজগুলো করে না। আচ্ছা, খুরশেদ আলম খসরু, আমি আপনার একটা জায়গা থেকেই সম্পর্ক প্রশ্ন করি যে হ্যাঁ, সাম্প্রতিক সময়ে দুটি মেয়ের অনেক আলোচনা আসছে যে একটি মেয়ে ফুটপাতে রাস্তায় চা বিক্রি করছে, এবং চা বিক্রি করতে করতে সে বলছে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কতটা অন্ধকার দিক রয়েছে। আমি খুব ভদ্র ভাষায় যদি বলি, তার কথা মতো সে দাবি করছে যে সিনেমায় আসলে আসলে ডিরেক্টর বা প্রডিউসারদের সাথে অনৈতিক কার্যক্রমে জড়িত হতে হয়। এখানে মুখ্য শিল্পর চাইতে মানে তাদের প্রতি এক ধরনের মানে নারীদের প্রতি পুরুষের যে আকর্ষণ, সেইটার বেশি বহিঃপ্রকাশ করেছেন তিনি। আবার একটা জিনিস দেখেন, কিছুদিন আগেই তাসনিয়া রহমান নামে এক মডেল সুইসাইড করেছেন, এখন বোধহয় পুলিশের ভাষ্যমতে। তারও দেখা গেছে তিনি একটিমাত্র সিনেমায় অভিনয় করেছিলেন, শাফিউদ্দিন শাফি, সেটা এখনও সিনেমাটি মুক্তি পায়নি। কিন্তু তাকে নিয়েও যে ধরনের মানে সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন, আপনিও জানেন যে কিছুদিন আগে, এবং এইটার ব্যাপারে আপনার কাছেও
এসেছিল এবং আপনার নাম একটা মানে সে তার বিভিন্ন লাইভে আপনাকে নিয়েও বলছে যে খসরু ভাই খুব ভালো মানুষ, তার কাছে গিয়েছিলাম, তিনি চেষ্টা করছেন তাকে, কিন্তু এটা প্রযোজক সমিতির হাতে নেই, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এই যে ধরেন একটা দুইটো মানুষ উঠতি মডেলরা আসে বা আসার পরে এরকম যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে ভবিষ্যতে আপনি মনে করেন কিনা বাংলা সিনেমার যে নিউ কামারদের আসার পথে এই ঘটনাগুলো একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? অনেক বড় একটা অন্তরায়। কারণ হচ্ছে যে যারা হচ্ছে আর্টিস্ট অ্যাক্টিং করতে চায়, অভিনয় করতে চায় বা ইচ্ছা পোষণ করে, তাদের তো গার্ডিয়ান আছে, তাই না? তো এই জিনিসগুলো যখন সোশ্যাল মাধ্যমে দেখে বা এগুলো আলোচনায় আসে বা পত্রপত্রিকায় লেখা হয়, তখন কিন্তু হচ্ছে যে গার্ডিয়ানরা, অভিভাবকরা কিন্তু একটা ধাক্কা খায় এবং তখন থেকে তারা যত ইচ্ছেই থাকুক তার সন্তানদের, তারা কিন্তু পিছন থেকে টেনে নিয়ে আসে। সোশ্যাল মাধ্যমে যে ইয়েগুলো প্রচার হয়েছে সেগুলোর কারণে আমরা দেখি এখন কিন্তু আর্টিস্টও খুঁজে পাই না আমরা, সত্যিকার অর্থে কেউ আসতেও চায় না, কাজও করতে চায় না। আর আমরা যেখানেই যাই সামাজিকভাবে, আমরা যে কোনো হচ্ছে যে সামাজিকতার কোনো অনুষ্ঠানে যাই বা কোথাও যাই, সেখানে গেলেই এখন সিনেমা মানেই হচ্ছে যে একটা অন্যরকম একটা মিন করে। তো সেগুলো আসলেই যেভাবে হচ্ছে সেটা আমাদের জন্য এটা একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। শৌকত সালাউদ্দিন, একটি ইন্ডাস্ট্রিতে 19টি সংগঠনের বছরে যদি বা 2 বছর অন্তরে 19টা নির্বাচন হয়, 19টা বনভোজন হয়, এবং এই দিক দিয়ে যখন আমরা দেখি ব্যানার ফেস্টুন প্রচুর, বেশ ভালো অবস্থা, কিন্তু 19টা ভালো সিনেমা তৈরির জন্য মানে কতটুকু উদ্যোগ থাকে? আপনাকে ধন্যবাদ। আপনি খসরু ভাই কাছে যা জানতে চেয়েছিলাম সেখান থেকে একটু টেনে বলি। সেটা হচ্ছে আপনি যেরকম তাসনিয়ার কথা বললেন, চা বিক্রেতার কথা বললেন, তারা কিন্তু আসলে বাইরের মানুষ। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের আলোচনাটা শুরু হওয়া উচিত যে আমাদের সিনেমায় যারা একটা সময় কাজ করেছেন বা এখনো কাজ করছেন, ভালো কাজ করছেন বা খারাপ কাজ করছেন, তারা আসলে আমাদের সোশ্যাল মিডিয়ায় কি কি অ্যাক্টিভিটিস করছেন। আপনি যদি ঘুম থেকে ওঠেন, আপনাকে নিশ্চিত থাকতে হবে আজকে আপনি কোনো একটা ঘরের ঝগড়া দেখতে পারবেন, সেটা কিন্তু তাসনিয়া বা চা বিক্রেতা করছেন না, সেটা করছেন আমাদের যারা রেগুলার সিনেমাতে কাজ করেছেন বা করছেন। আর ইলেকশনের কথা আমি যদি বলি, সেটা হচ্ছে যে এখন মনে হয় যে ঐকমত্যের জায়গা থেকে নেতা বেছে নেওয়ার সময় আসছে আবার। কারণটা হচ্ছে দেখেন, যখন এই নির্বাচনগুলো এজেন্ডা হয়ে যায়, সারা সময়টাই যারা সমিতির নেতৃবৃন্দ, তাদের কিন্তু কোথাও একটা সাইকোলজি কাজ করে যে এই সদস্যদের হাতে রাখতে হবে। এটা খুব একটা খারাপ ব্যাপার এই জন্য যে সদস্যরা যখন নিয়ম ভঙ্গ করে বা আমাদের এমন কিছু করেন যেটাকে তাকে কন্ট্রোল করা হতো আগে বা শাসন করার ব্যাপার থাকতো, এখন কিন্তু আমাদের নেতৃবৃন্দ এই জায়গাগুলোয় আর যেতে চান না। মানে সবাই হচ্ছে সমিতির সদস্যদের আসলে ম্যানেজ করে চলতে চান। এটা হচ্ছে এক। আরেকটি কথা আপনি যেটি বললেন খুব গুরুত্বপূর্ণ, যে ইলেকশনটা তো আসলে এফডিসির মধ্যে হওয়ার কথা, বা আপনার এটা কেন বাইরে আসছে। তারা যখনই বুঝতে পারেন যে কেউ আসলে এবার ইলেকশনে দাঁড়াবেন, বেশ আগে থেকেই তাকে ঘায়েল করার একটা প্রক্রিয়া শুরু হয়। এবং সোশ্যাল মিডিয়াগুলোকে আমাদের যে নির্মাতারা যে বা আমাদের প্রযোজকরা যে অভিযোগ করেন, ইউটিউবার বলেন যাদেরকে, আমি তো মনে করি তাদেরকে, বা আমি বিশ্বাসও করি তাদেরকে অনেক সময় ডেকে নিয়ে যাওয়া হয় যে আজকে এরকম একটা ঘটনা ঘটছে বা আপনি আসেন। তাদের প্রশ্রয় ছাড়া আমরা তো যখন সাংবাদিকতা করেছি দেখেছি আমাদেরকে কার্ড মেনটেন করতে হয়েছে, আমাদেরকে পরিচয় মেনটেন করতে হয়েছে। এখানে এত মানুষ এফডিসিতে কি করে ঢোকেন, তাদেরকে আসলে ডেকে নিয়ে যাওয়া হয় যে আজকে একটা ঘটনা ঘটছে, আসেন। আচ্ছা, ধন্যবাদ। জাহিদ আকবর, আচ্ছা, যেইভাবে একটা যে মনে হচ্ছে যে এফডিসিতে এই যে নির্বাচন আসার আগে টেলিফোনে কারোর সাথে কথা বলছে, দেখছি যে তার নেতার সাথে কথা বলছে, সেটা আবার মাইকে শোনানো হচ্ছে, এবং মাইকে যখন শোনানো হচ্ছে এখান থেকে মানে যেভাবে ভাবভঙ্গি প্রকাশ হচ্ছে, যেভাবে স্লোগান হচ্ছে, সাধারণত রাজনৈতিক দলের অনেক তো আমরা সেরকম দেখি না। মানে এই যে নিত্য নতুন এটাকে জাহিদ আকবর কীভাবে দেখে? একটা সময় কিন্তু শিল্পী সমিতি বা যে সমিতিগুলো আছে সিনেমার উন্নয়নে এরা কাজ করত। এখন আমার মনে হয় নিজেদের উন্নয়নে এরা কাজ করে, এবং সিনেমার উন্নয়ন এখানে থাকে না বেশিরভাগ। এবং আপনি যে বললেন, খসরু ভাই বলল সাংবাদিকতার কথা, আমি যেটা শুনেছি কি বেশ কিছু ইউটিউবার রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, তারপরে গাজীপুর, এখান থেকেও নাকি শিল্পী সমিতি কাভার করার জন্য নাকি ইউটিউবাররা আসে। এটা 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 আমি গত কিছুদিন আগে তাদের দোষ না, কারণ তারা তো একটা জিনিস পেলে ভিউ হবে, তাদের ভিউ এর একটা ব্যাপার থাকে, এবং ভিউ শিল্পী সমিতির নির্বাচনগুলোতে ভিউ হয়।
বেশি। এই কারণ কারণে সাধারণ মানুষ সেটা দেখে। হ্যাঁ, এবং তারা কিন্তু কোনো সংবাদকর্মী না। না, এবং ভালো সংবাদকর্মীরা আমার মানে প্রতিষ্ঠিত যে গণমাধ্যমগুলো আছে খুব কম এখন এফডিসিতে এই মানে সংবাদগুলো সংগ্রহ করতে যায়। যখন ভালো সংবাদ মাধ্যম বা ভালো কোনো অনলাইন যেখানে যায় না, আমার মনে হয় এটার গ্রহণযোগ্যতা দিন দিন হারাচ্ছে। এবং সিনেমার উন্নয়নে আমার মনে হয় এই সমিতিগুলোর কোনো কাজ আমি দেখি না আর কি। কোনো সমিতিরই দেখা যায় নাকি সিনেমার উন্নয়নের জন্য এরা একটা মানে সভা ডেকেছে বা পত্রিকার লোকজন বা ভালো অভিনেতা অভিনেত্রী বা সব মাধ্যমের লোকজন নিয়ে একটা গোল টেবিল করেছে, আমরা কিন্তু এটা দেখি নাই। তাহলে আসলে এই সমিতিগুলো আসলে ক্ষমতার, আমি যদি খুব সরাসরি বলি, সমিতিগুলো আসলে ক্ষমতার কাছাকাছি থাকার জন্যই একটা প্রোপাগান্ডা, ছাড়া কিছুই না। খোরশেদ আলম খোরশেদ, আপনি বলবেন যে আসলে জাহিদ আকবর যেটা বললো সেটা কিন্তু অনেকটা বাস্তবিকই সত্য, যে ক্ষমতার কাছাকাছি থাকতেই যত প্রতিশ্রুতি দিয়ে সংগঠনগুলো নির্বাচন হয় বা যত টাকার ব্যয় হয়, সেইটাকে আসলে সিনেমার উন্নয়নে মানে নির্বাচিত যারা হয়ে আসেন তারপর সিনেমার উন্নয়নে তাদেরকে আমরা কি দৃশ্যমান হতে দেখি? আগে হচ্ছে বছরে 110টা 113টা পর্যন্ত ছবি রিলিজ হয়েছে বছরে, এখন হয় 25টা 30টা। তো এই তো হচ্ছে যে ছবি রিলিজ নাই, ছবির ইনভেস্ট নাই, ছবির কাজ হয় না, তাহলে কি হবে? তাহলে কাজটা আসলে তারা কোথায় করবে? সিনেমার জন্য কি দেখাবে? তারা তো নিজেরা ইনভেস্ট করে তো আর ছবি বানাতে পারবে না। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এই জায়গাটায় হচ্ছে আমাদের প্রডিউসাররা যে এখন কাজ করছে না বা তারা ইনভেস্ট করছে না, এইটা হচ্ছে বড় সমস্যা। আমাদের আগের মতো যদি কাজ থাকতো তাহলে কিন্তু সংগঠন নিয়ে এত মাতামাতি হতো না, যেগুলো বিগত দিনেও হয় নাই। বিগত দিনের শিল্পী সমিতি তারা কিছু একটা করেই সেলফি দিয়ে যেটা প্রচার করতো, জানিয়ে দিত, সবাই জানতো, দেখতো। কি করছে না করছে সেটা বড় কথা না, শুধু একটা সেলফি দিলেই হয়ে গেছে। কিন্তু বর্তমান যে কমিটি, এই কমিটি কিন্তু সিনেমার হচ্ছে লোকদের অনেক কাজ করেছে। আমি যতদূর জানি যে এই শিল্পী সমিতির রিকমেন্ডেশনে অনেক অনেক শিল্পীদের, সেটা একেবারে সিরিয়াল বলে আমি চাই না কাউকে এখানে নাম বলে তাদেরকে, যেহেতু তারা অর্থনৈতিক সহযোগিতা পেয়েছে, চিকিৎসার জন্য পাক, সেটা হচ্ছে যে অন্য কারণে সহযোগিতা পাক, হিউজ সহযোগিতা পেয়েছে, যেটা কিন্তু প্রচার করেনি এরা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা যে পরিমাণ এই সহযোগিতা নিয়ে দিয়েছে, 40 লক্ষ 45 লক্ষ টাকা করে, 25 লক্ষ, এবং মাননীয় প্রধানমন্ত্রী শিল্পীদের মিনিমাম 10 লাখ টাকা, মিনিমাম 10 লক্ষ টাকা মিনিমাম দিয়েছে, উপরে হাইস্ট 45 লাখ 50 লাখ টাকা পর্যন্ত দিয়েছে। পরিচালক সমিতি, সেটাও একটা সমিতি, সেখানেও কাজ হচ্ছে। সেখানে কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে? সেখানে তারা হচ্ছে যে আসলে পরিচালকদের পরিচালনা ছাড়া তো আর কাজ কি? ভালো অনেক ছবি পেলে ভালো ছবি করার চেষ্টা করবে, এটাই তো তাদের কাজ। কিন্তু সেইখানে তারা এই অনেকগুলো হচ্ছে যে পরিচালক যারা এখন কাজ নেই, আগে অনেক কাজ ছিল, এখন সব বেকার হয়েছে, কাজ নেই, তাদেরকে কিন্তু এই সমিতি ব্যাপকভাবে সহযোগিতা করছে। বিনিয়োগ করেন প্রযোজকরা, তারা বিনিয়োগ করলে কাজ হয়, না হলে হতো না। তো এই যে 1300 সিনেমা হল যেমন ছিল, সেখান থেকে 65টা সিনেমা হলে নেমে এসেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ছেড়ে দিতে দিতে এখন সেই জায়গাটা এসে সেটাও অনেকটা কমে গেছে, অনেকাংশে কমেছে, বা যারা এখনো আছেন তাদের 3 ভাগের 2 ভাগই ছবি বানাচ্ছেন না। এই যে প্রযোজক সমিতির নির্বাচনে প্রযোজক সমিতির নেতৃত্ব নাই, চলচ্চিত্র শিল্পী যে টালমাটাল অবস্থায় যাচ্ছে, আপনারা 19 সংগঠন নিয়ে আগাচ্ছেন, কিন্তু তারপরও কি আসলে আপনারা সঠিকভাবে এগোতে পারছেন? আমি এই সংগঠনের আগে আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে প্রযোজক নেই, প্রযোজকের অভাব। কেন প্রযোজকের অভাব? প্রযোজক কেন চলে গেল? কেন আসলে হচ্ছে যে আর এখন কি হচ্ছে? এখন কয়টা প্রযোজক আছে? সংগঠনের সদস্য আছে আমাদের হচ্ছে রেগুলার সদস্য, এখানে 2টা ভাগে সদস্য থাকে, একটা হচ্ছে যে সহযোগী, হ্যাঁ, একটা নিয়মিত। তো আমি আসছি সেটাতে। দিলীপ বিশ্বাসের আমি অফিসে একদিন সকালে গেছি, আমি দেখছি দিলীপ দা অফিসে ঢোকার আগে সে প্রণাম করে, হ্যাঁ, অফিসে প্রণাম করে তাদের যে রীতি আছে, হিন্দু রীতি, ব্যবসার যে রীতি, সেগুলো দিয়ে ধূপকাঠি দিয়ে উনি অফিসে বসলেন। সেইটা ছিল একটা প্রাতিষ্ঠানিক একটা হচ্ছে যে ব্যবসা, প্রাতিষ্ঠানিক ব্যবসা। এখন কিন্তু সেই ব্যবসাটা নেই। এখন ব্যবসা কোনটা হচ্ছে? আমার 10টা ব্যবসা আছে, সেখান থেকে কেউ আমারে ভুলাই ভালাই নিয়ে এসে একটা ছবি বানালো, সে ছবিরও কিছু জানে না, যা বুঝদিল তাই বুঝে। আর আমরা আগে যারা ছিল তারা তো ছবি সব কিছু জানে, বুঝে শুনে, গল্প, একটা গল্প 3 জায়গায় ওয়েটিং করে, এক রাইটার লিখে দিয়েছে, সেটা আরেক জায়গায় ওয়েটিং করছে, সেটা আরেকজনকে দেখাচ্ছে, লিরিক্স নিয়ে বসছে, সিকোয়েন্স নিয়ে বসছে, এগুলো করে করে একটা জায়গায় নিয়ে আসতো। কিন্তু এখন যারা
প্রডিউসার যারা হয় তারা আমরা কেউই চিনি না, হুট করে আসতেছে, রেগুলার কোনো প্রডিউসার না, প্রাতিষ্ঠানিক কোনো ব্যবসা এখন নেই, যার কারণে আমাদের সিনেমা এই অবস্থা। আর হচ্ছে যে যেটা বললেন সমিতিটা হচ্ছে যে কি বলবো, সমিতিটা এইটাও তো দুর্ভাগ্য আমাদের জন্য। এর আগে 8 বছর সমিতি ছিল না, কিন্তু যেই সময় সমিতি ছিল না সেই সময়টাই ডিজিটালে আমরা কেবল পা রাখলাম সিনেমা 35 থেকে। সেই সময়টার থেকেই সিনেমার নেতৃত্ব বন্ধ হয়ে গেল, প্রডিউসার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব বন্ধ হয়ে গেল। নেতৃত্ব বন্ধ হয়ে যাওয়ার কারণে 8 বছর কোনো নেতৃত্ব ছিল না। সেই সময় কিন্তু এই ডিজিটাল মাধ্যমগুলো আগালো, অন্য অন্য সব জায়গাতে এত ডেভেলপ করলো, বাট আমাদের এখানে কিছুই হলো না। কারণ হচ্ছে যে কথা বলার কেউ নেই। এখন প্রশাসক থাকে, বাণিজ্য মন্ত্রণালয়ের টিও অর্গানাইজেশনের আওতায়, আমরা যেহেতু টিও রেলের আওতায় বাণিজ্যিক সংগঠন, সরকারি সংগঠন, সেহেতু সেখানে প্রশাসক আসে। প্রশাসক হচ্ছে রুটিন ওয়ার্ক ছাড়া তার কোনো কাজ নেই। মিটিংয়ে হয়তো তাকে ডাকা হয়, সে আর রাষ্ট্রের আরও অন্য অন্য কাজে একটা অন্য জায়গার থেকে আসে, ডেপুটেশনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসে, তো তাদের অনেক কাজ থাকে, তারা আসলে সবগুলো মিটিং অ্যাটেন্ড করতে পারে না। যে কথাটা আসছিল এর আগে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টেও আসলে এই আমাদের এই কারণেও অনেকটা আমাদের স্থবির হয়ে আছে। আমরা সিনেমার মোটামুটি ভালো সময় থেকে কিন্তু খুচরো ভাই একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে প্রযোজক পরিবেশক সমিতি কিছুদিন কাজ করার পরে কিন্তু একটা মামলা হয়, এরপরে কিন্তু প্রশাসক বসে, এবং এই মামলা যারা করেন বা যে করেন তারা তো আপনাদের সিনেমারই মানুষ, আপনারা একই সাথে চলেন ফিরেন। আপনি কখন ভাবার চেষ্টা করেছেন এই মামলাগুলো আসলে কেন হয়, এবং তাদেরকে তো আপনারা চিনেন, আপনারা তাদের জানেন, আপনারা কেন তাদেরকে মোটিভেট করেন না বা এটার বিরুদ্ধে একটা প্রপার ব্যবস্থা নেন না? এখন তো আমাদের আসলে সংগঠনই নাই, আমরা ব্যবস্থা আমি অনেক আগে থেকে আমরা কিন্তু আগে দেখেছি থেকে যেটা এই ছিল মামলাটা হচ্ছে এবং আগে স্টে থেকে হচ্ছে, যেটা প্রশাসক ছিল, আসছে। এখন যখন একটা বিচারাধীন বিষয় চলে যায়, সাবজুডিস, সেই জায়গাটায় আসলে কিছু বলা যায় না। সেই জায়গাটায় আর কিছু হইলেই তো মীমাংসার জায়গায় নিজেরা বসে যে একটা মীমাংসা করব, সেই জায়গায় এটা আপনি কোনো আসলে ষড়যন্ত্র দেখেন কিনা? হুট করেই চলে যায় হাইকোর্টে। প্রযোজক পরিবেশক সমিতি যে অকার্যকর থাকে? অবশ্যই এটা ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে এক একজনের হচ্ছে যে মেন্টালিটি এক এক রকম। একটা সংগঠন চাচ্ছিল যে তার নেতৃত্ব থাকার সময় এই সংগঠনটা অফ করে দিলে, যেটা মাদার অর্গানাইজেশন, তাদের নেতৃত্বটা বজায় থাকবে, তারা সব জায়গায় নেতৃত্ব দিতে পারবে, সর্বক্ষেত্রে তারা যেতে পারবে, তাদেরকে সর্ব জায়গায় ডাকা হবে। আর সংগঠন না থাকলে তো হচ্ছে যে প্রযোজক সমিতি না থাকলে তো সেখানকার কোনো নেতৃবৃন্দ আসবে না, কাকে ডাকবে? সমিতিই নাই, তাই না? তো সেই জায়গায় তো এইটাও একটা বড় ষড়যন্ত্র। আমি শিল্পী সমিতির কথাই বলবি। শিল্পী সমিতির একজন মামলা করে এই যে আজকে এই যে নির্বাচন, একটা নির্বাচিত হওয়ার পরে করোনা মোকাবেলা করে উঠতেই 14 মাস পরে এই শিল্পী সমিতির একজন নেতার হচ্ছে মামলায় সমিতি বাতিল হয়ে গেল, সমিতি ডিসলভ হলো। তো এটা তো একটা ষড়যন্ত্র, এবং তার অ্যাটিচিউডও এরকম ছিল যে সেই নেতৃত্ব দিবে, অন্য কেউ তার সামনে কথা বলতে পারবে না। তো এরকম হয়েছে। এটা কি জায়েদ খান? হ্যাঁ, অবশ্যই সেটা তো সেই সময় সেই ছিল, তারই মামলা, এটা তো আর অস্বীকার করার কিছু নেই। যেহেতু এটা হচ্ছে যে এক মামলা হয়েছে, মামলার তো বাদী থাকে, বাদী তো জায়েদ খান, অবশ্যই। খসরু ভাই, আপনি গোলই নামে একটা ছবি প্রযোজনা করেছিলেন, সেটা সরকারের উন্নয়নের ছবি। আপনি বলেন আপনি সিনেমা নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখেন, তাহলে একটা ছবি মুক্তির 1.5 বছর বা 2 বছর পরও কেন আপনি এখনো ছবি প্রযোজনায় আসলেন না? 2019-20 থেকে যে করোনার যে ভয়াল থাবা আমাদের দেশে ছিল, সেই তখন কিন্তু পুরা শুধু আমাদের হচ্ছে যে ইন্ডাস্ট্রি না, সারা পৃথিবী একটা বিধ্বস্ত ছিল। 8 মাস করোনার পরে সব কিছুই খুলেছে, বিশ্ববিদ্যালয় খুলেছে, হোটেল মোটেল, শপিং মল সবই খুলেছে, অফিস আদালত খুলেছে, সব কিছুই খুলেছে, কিন্তু সিনেমা হল খুলেনি। 8 মাস পর্যন্ত সিনেমা হল বন্ধ ছিল। 8 মাস পরে যখন সিনেমা হল যখন শুরু হলো, যখন ওপেন হলো, কেউ তো আর আসলো না ছবি রিলিজ করার জন্য। হিরো আলম আসলো, তো হিরো আলমের ছবি মানুষ তো সেই অবস্থায়। তো ওই রকম একটা সময় আমি গভর্নমেন্টের থেকে একটা অনুদান পাই 60 লাখ টাকার, এবং সেখান থেকে আমি পরে সেটা 2.5 কোটি টাকা খরচ করে সাকিব, আপনারা জানেন যে সাকিবের রেমুনারেশন কত, যা আমরা হচ্ছে যে অনুদান পেয়েছি সেটা একজন আর্টিস্টেরই রেমুনারেশন চলে যায়। আমাদের এই গোলই দিয়েই মোটামুটি, এর আগে তার আগ পর্যন্ত আসলে সেইভাবে বড় কোনো ছবি রিলিজ হয়নি। তো আমার ছবি দিয়েই যখন হচ্ছে যে দর্শক কিছু আসা শুরু হলো সিনেমা হলে, তারপর থেকে হচ্ছে হাওয়া পরাণ এগুলো খুব ভালো গেল, একের পর এক ভালোই যাচ্ছিল। তো আমার হচ্ছে যে আমি সেই সময়টা ব্যাপকভাবে, সেটা অনলাইনে বলছি যে ব্যাপকভাবে আমি ছবিটা লস করি। তার মধ্যে যে আমরা কিন্তু অলরেডি, আপনি হয়তো বা খেয়াল করেন নাই, দেখেন নাই, অনেক জায়গায় আমি বলেছি যে আমরা কিন্তু স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, আমরা হয়তো বা শুরু করে দিব। তো সিনেমা, এটা আমরা সিনেমায় আছি, সিনেমায় থাকবো।
আমরা হচ্ছে যে এই লস করে যখন একটা মানে ছবিতে অনেক বেশি লস হয়ে যায়, অর্থনৈতিকভাবে ভেঙে পড়ি, তখন আসলে এটা কভার করার জন্য একটু সময় নেওয়া লাগে। এটা সত্যি কথাই মানে বলতে হয় আর কি। হ্যাঁ, সেই আপনি কারণেই ঠিকই হয়তো বলছেন, বা মানে এই আমি ব্যাপারটা একটু এরকম খসরু হয়েছে। ভাইকে একটু সহযোগিতা করতে চাই। সেটি হচ্ছে যে আপনি যদি দেখেন কামরুজ্জামান বাবু যে হাওয়া যারা নির্মাণ করেছেন তারা তো আমাদের দেশে এবং বিদেশে অনেক আর্ন করেছেন, তারাও কিন্তু পরবর্তী সিনেমার ঘোষণা তৈরি করেন, এখনো দেননি। এখানে অনেকেই প্রশ্ন করে যে জায়েদকে যে ফ্রাঙ্কেনস্টাইন করে গড়ে তোলার পিছনে আমাদের নেতারা দায়ী ছিলেন কিনা, যারা নেতৃত্ব দিয়েছেন আগে পরে বা এখন যারা আছেন। এবং কেউ কেউ অনেকে বলে যে খসরু সাহেবও একসময় জায়েদকে বুঝে হোক বা না বুঝে হোক তাকে সাপোর্ট করেছেন। তারই আমরা কি এইটার ফল পাচ্ছি কিনা আজকে? সেটা তো অনেকটাই হচ্ছে যে, আমি অস্বীকার করব না, অনেকটাই সত্যি যে জায়েদ খানকে হচ্ছে যে মানে ওই রকম একটা জায়গায়, ওই রকম একটা দায়িত্বে বারবার নির্বাচিত করা, সেইটা আমাদের একটা সাপোর্ট ছিল। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু একটা সময় হয়ে গেল কি, সেই হচ্ছে যে তার যতটা হচ্ছে সহনশীলতা, যতটা হচ্ছে যে কর্ম স্পৃহা, যতটা মানে হচ্ছে যে কি বলবো, যে সবাইকে নিয়ে কাজ করার যে একটা টেন্ডেন্সি, এইটা আস্তে আস্তে ও যতই ওর জায়গাটা শক্ত হচ্ছিল বা ওর অবস্থানটা পোক্ত হচ্ছিল, ও ততই চেঞ্জ হচ্ছিল। এই ততই চেঞ্জ হয়ে একটা সময় সে এমন হয়ে গেল যে সে তার হচ্ছে যে সে আর আসলে কাউকেই হচ্ছে যে সে মানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে, কাউকেই কিছু না করে যা খুশি তাই করছে, মানে একনায়কতন্ত্র। সেখান থেকে আসলে এই যোগ করতে পর্যায়ে চাই, আপনি যেহেতু সেদিন নির্বাচনের কথাটা বললেন, আমার তো মনে হয় যে আমাদের সিনেমার ইতিহাসের কয়েকটা যদি খুব খারাপ ঘটনা থাকে সেই নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে। যে রাতের অন্ধকারে শাকিব খানের উপর হামলা করা হয়েছিল, আজ পর্যন্ত আসলে আমি সন্তুষ্ট না আসলে সেই রাতে কি হয়েছিল। এবং আমার খুব অবাক লেগেছে যে নির্বাচনের আগে শুধু খসরু ভাইকে আপনি বলছেন, খসরু ভাই বা ওনারাই না, সিনিয়র শিল্পী বা নামকরা অনেক শিল্পী জায়েদ খানকে সাপোর্ট করেছে, এটা আমরা দেখেছি, প্রকাশ্যে সাপোর্ট করেছেন। এবং আমার সবচেয়ে অবাক লাগে জাহিদ আকবর, যে নির্বাচনের রাতে শাকিব খানের উপর হামলা হলো, সে নির্বাচনের পরদিন বিজয় মিছিল হয়েছে। আমি এফডিসিতে আসলে এটা তেমন একটা প্রভাব দেখি নাই। এবং আমাকে একটু খসরু ভাই বলবেন যে আসলে আমরা তো শুনলাম যে এটা নিয়ে তদন্ত হয়েছে, এটা নিয়ে পুলিশ এসেছে এই ঘটনার, কিন্তু তারা তেমন কাউকে নাকি করতে পারেন নাই। বিষয়টা আসলে কি সেই রাতে কি হামলা হয়েছিল নাকি সেই রাতে আসলে হামলা হয় নাই, এই বিষয়টা নিয়ে কি আপনারা কখনো ভেবেছেন? এবং এটির কি একটা বড় ইম্প্যাক্ট, শাকিব খান বাংলাদেশে একটা বড় ব্র্যান্ড, শাকিব খানের বাংলাদেশে একটা বড় ফ্যান ফলোয়ার আছে, সেখান থেকেই কি শাকিব খানের সাথে আসলে এই ইন্ডাস্ট্রির একটা দূরত্ব শুরু কিনা? না, আমি এই প্রশ্নের উত্তরটা নিব, আমরা দিব। আমি একটা যোগ করি বাবু ভাই, যেটা হলো যেখানে দেশের মানে সিনেমার শীর্ষ নায়কের নিরাপত্তা এফডিসিতে নাই বা নিরাপত্তা দিতে পারে নাই, এবং সে বিচারটা বা কি হলো, আমি শওকত ভাইয়ের কথা অনুসারে সেখানে আসলে কি আশা করতে পারি আমরা সেই এফডিসিতে? দুজনের প্রশ্ন ছিল আপনার কাছে যে 17 সালের নির্বাচনে, যেটা 17 সালের আগের নির্বাচনে শাকিব খান যখন সভাপতি এবং যেই রাতে ফলাফল ঘোষণা হচ্ছে, শাকিব সেবার নির্বাচনে অংশ নেয়নি। ঠিক সে রাতে আমি যতটুকু জানি শাকিব খান এসেছিল ফলাফল গণনার মধ্যরাতে, এবং কেউ কেউ ডাকা হয়েছিল আসলে, হ্যাঁ তাকে ডাকা হয়েছিল, যেখানে কোনো একটা সমস্যা হতে আমাকে পারে। ডাকা হয়েছে যে ভিতরে একটা ঝামেলা হচ্ছে। আর তৎকালীন নির্বাচন কমিশনার বা তা যারা ছিলেন, আপনি ছিলেন অ্যাপিলেট বোর্ডে সম্ভবত, তখন আপনি ওই কক্ষেই ছিলেন। বলা হয়েছে যে সাকিব বেসামাল হয়ে ঘরে ঢুকেছিল এবং সাকিবকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরের কি ঘটনা ঘটেছিল সেটা দুজনের প্রশ্ন ছিল যে আসলে ঘটনাটা কি ছিল। আজকে আপনি যে উপস্থাপক, আপনার নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং আপনি নিজেও এই ঘটনাটা হচ্ছে যে প্রত্যক্ষ করেছেন, এবং আমরাও দেখেছি, আমাদের সামনেই ঘটনাটা ঘটেছিল। আমরাও চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করেছেন যারা আক্রমণকারী তাদেরকে নিবৃত্ত করার জন্য, এবং সেখানে সত্যিকার অর্থেই মিশা সওদাগর একটা ভালো ভূমিকা রেখেছিল, এটা সত্যি কথা বলতেই হবে, সে আক্রমণ প্রতিহত করার জন্য। কিন্তু পেরে ওঠেনি, আমরাও পেরে উঠিনি বা হয়নি। সেখানে শাকিব খানকে রক্তাক্ত করা হয়েছিল, সেখানকে শাকিব খানের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, এবং সেটা হচ্ছে যে নিষ্ঠুরতম একটা হচ্ছে যে ঘটনা সেদিন ঘটেছিল। আমরা দেখেছি শাকিব খান তখন সেই দিন পর্যন্ত
সমিতির সভাপতি ছিলেন। সমিতির সভাপতি, তার কোনো বিচার হবে না, সেইটা আসলেই মানে আমরাও হচ্ছে যে এখনও আমরা সেটা ভাবি যে এটা আসলেই মানে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, কাম্য না, কিন্তু সেইটা আসলে ব্যর্থ হয়েছে। এখন যদি বলেন যে আমরা ওই সময় সমসাময়িক আমরা ছিলাম, আমরা ব্যর্থ হয়েছি, হতে পারে সেটাও, কিন্তু বড় ব্যর্থ হয়েছেন আমি মনে করবো সিনিয়ররা। কারণ এই সিনিয়ররা কিন্তু ডেকে মানে দেনান্দের এই বিচারটা করে দিতে পারতেন, এই 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 ঘটনাটার কিন্তু একটা ব্যবস্থা নিতে পারতেন, সেইটাও কিন্তু আমি কারো মাঝে পাইনি। দুঃখজনক হচ্ছে কাউরে মাঝে পরদিন পাইনি। বিজয় মিছিল হয়েছে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং কারোর মাঝে পাইনি, এবং সেইটা কেউই উদ্যোগ নেয়নি। গণমাধ্যম আসলে সেদিন আমরা কি মনে করি গণমাধ্যমও কি সঠিক ভূমিকা পালন করেছিল? সাকিবের উপরে যে এরকম একটা হামলা হলো, মানে দেশের এতদিন ধরে যে ইন্ডাস্ট্রিকে লিড করছে তার উপরে যে হামলাটা হলো, সেদিন তো আমরা গণমাধ্যম কর্মীরা অনেকেই ছিলাম, কিন্তু যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সেখানে কিন্তু খুব মোর ফোকাস ছিল না। এটা আপনার কি মনে হামলা হয়? হচ্ছে অন্য কিছু ফোকাস করা হয়েছে। এবং বাবু ভাই যেটা বললেন কি আসলে আমরা সাকিব ভাইকে বা সাকিব খানকে অন্যরকম ভাবে উপস্থাপনা করার মানে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে গণমাধ্যমগুলো, এবং এটা কিন্তু আসলেই ন্যাক্কারজনক। কোনো গণমাধ্যমে এটার ভূমিকা নেয় নাই। এবং আমার মনে হয় কি খসরু ভাইয়ের কাছে আমার আবারও প্রশ্ন হবে, তাহলে কি নিরাপত্তাহীন, মানে সিনিয়র শিল্পী থেকে তারকা শিল্পীরা কি এফডিসিতে নিরাপত্তাহীনতায় ভুক্ত এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটলো, মানে অদ্ভুত লাগে আর কি। অদ্ভুত, আমারও কিন্তু অদ্ভুত লাগে আজকে পর্যন্ত। না জাহেদ, ঠিক আছে, প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলবো যে আসলে এইখানে নিরাপত্তাহীন, আমরা তো সবাই তো হচ্ছে যে একই গোত্রের লোক, আমরা তো সবাই যারা হামলা করেছে, যারা এইটা তো অপ্রত্যাশিত, এইটা তো আসলে কখনো কাম্য না। এখন এইটা আমরা কাকে দোষ দিব? এই যে নিরাপত্তাহীন, আমরা হ্যাঁ বললাম তো যে বাইরে থেকে যদি কেউ অ্যাটাক করতো, হামলা করতো বা অন্য কোনো হামলা হতো, তাহলে আমরা বলতাম হ্যাঁ সেটাই। এখন এইটা আনসার্টেন, এটা তো আসলে সেইটার যদি এখন এটা আমরা তাই মনে করি, সেই দিন যদি এইটার বিচার হতো খুব শক্তভাবে বিচার হতো, এরপরের আর এরপরে অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো হয়তো ঘটতো। আমি একটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি প্রথমে যেটা বলেছেন হচ্ছেটা কি, আপনি লক্ষ্য করেন যে এরপরেও কিন্তু সিনেমা হচ্ছে, এরপরেও কিন্তু সিনেমা ব্যবসা করছে, কিন্তু আগে এটা আপনি মুখে স্বীকার করি আর না করি, যারা এফডিসি থেকেই কিন্তু ভালো ভালো নির্মাতা, এবং আমরা যেটাকে বলতে পারি যে এফডিসি থেকেই নির্মাতারাই অনেক শিল্পী উপহার দিতেন। তো আপনি যদি সেই হিসেবে চিন্তা করেন, সেই জায়গার এই মুহূর্তে সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে শাকিব খান, মানে যারা এফডিসি থেকে বা এফডিসি নির্মাতাদের মাধ্যমে, প্রযোজকদের মাধ্যমে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, এর বাইরে কিন্তু এখন যারাই সিনেমা ভালো ব্যবসা করছে, আপনি ধরেন হাওয়া, আপনি ধরেন পরাণ, আপনি ধরেন আরও যে সিনেমাগুলো আছে বা প্রহেলিকা, তো এই সিনেমাগুলো আপনি মোরাললেস দেখেন বাইরের প্রডিউসার, বা দেখা যাচ্ছে যে যারা আসলে একটা সময় আমাদের এফডিসি নির্মাতা প্রযোজকরা যাদের বলতেন মিডিয়ার নির্মাতা বা প্রযোজক বলতেন, তাদের এখানে। সো আমি বলবো এই মুহূর্তে সিনেমার যে নিয়ন্ত্রণটা বা সিনেমার যারা ফোকাস, সেখানে কিন্তু আগে যারা পুরাতন ছিলেন বা যারা এফডিসি কেন্দ্রিক আমরা বলতাম, তারা কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটা নিয়ন্ত্রণ হারিয়েছেন। এটির একটি মূল কারণটা হলো যে শাকিব খানের সাথে তাদের যে মূল দ্বন্দ্বটা, মানে হয় না যে সাকিব আল হাসান অনেক কিছুই করে, কিন্তু বিসিবি কিন্তু ব্যবস্থা নিতে একটু আমি বলবো যে একটু বুঝে শুনে ব্যবস্থা নেয় বা তাকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করে। তো এফডিসি কেন্দ্রিক যে বেলটা, তাদের সবচেয়ে বড় ব্র্যান্ড শাকিব খানের সাথে যে দূরত্বটা, আমি বলবো তাদের পুরো সিস্টেমটাকে তাদের দুর্বল করে ফেলেছে। এখন আপনি এমনকি মাল্টিপ্লেক্স বলেন, এখন সিঙ্গেল স্ক্রিন বলেন, এমনকি দেশের বাইরে বলেন, সবখানে কিন্তু তারাই সিনেমাকে রিপ্রেজেন্ট করছেন বা উৎসব বলেন, যারা আসলে এফডিসি বেল্টের নন। আমার মনে হয় যে আমাদের এই বিভিন্ন নির্বাচন, ব্যক্তিগত ঈর্ষা, ব্যক্তিগত মানে ক্ষমতার লড়াই, এ সমস্ত কারণে খসরু ভাইরা একটা সময় যে একটা আমরা কি বলবো যে সব দিক থেকে যে এগিয়েছিলেন, আমি বলবো যে এফডিসি বেল্টের একটা স্খলন হয়েছে, বা তারা আসলে এই সমিতি কেন্দ্রিক কালচারের কারণে তারা অনেক পিছিয়ে পড়েছেন। যেমন খসরু, আপনি এখন এবার বর্তমান শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার, অনেক বড় দায়িত্ব। নির্বাচন কমিশনের কাজ শুরু করার আগেই একটি পক্ষ আপনার দিকে আঙুল তুলেছে, আপনি ব্যাখ্যা দিয়েছেন। ইতিমধ্যে মিশা সদর দ্বীপজল প্যানেল থেকে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার অনেক বেশি কথা বলা শুরু করে দিচ্ছে, আপনাদেরকে কথা কম বলতে বলেছে। আপনি দ্বীপজলের এই মন্তব্যে কি বলবেন?
যখন ইলিয়াস কাঞ্চন সাহেব বললেন নির্বাচন করবেন না, আর তখন আমার কাছে মনে হলো যে তাহলে দুইটা বিবদমান গ্রুপের মধ্যে এমন একজনকে যদি পাওয়া যায়, হ্যাঁ, সেইটা সিলেক্ট করে যদি দেওয়া হয় যে দুই গ্রুপের থেকেই পরে নিয়ে একটা নির্বাচন না করে সিলেকশন করে যদি একটা কমিটি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই যে গ্যাপ হয়েছে, যে এই যে গ্রুপ হয়েছে বা এই যে দুইটা দল হয়েছে, সেইটার একটা হচ্ছে যে মানে শেষ হবে সেইটার একটা। তো ওই রকম একটা ইয়ের থেকেই আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু পরে যখন আমাকে কমিশন করা হয়েছে তারপর থেকে আমি আর কারোর সাথেই কথা বলিনি, কারোর সাথে, কারণ সেটা আমার উচিত হবে না এবং সেটা আমার কাজও না। তো তখন থেকে আমি এখন পর্যন্ত বিরত আছি সেই সমস্ত কর্মকাণ্ডে। নির্বাচন কমিশনের উপরে তো আমরা একবারই তফসিল দিয়েছি, সেখানেই আমরা 27 করেছি, এক সপ্তাহ পিছিয়ে। তো আমরা তো বারবার টানাইনি, আমরা তো ডেট তো আমরা ডিক্লেয়ার করিনি, এখন এটাকে কমিশন আপনারা ডিক্লেয়ার ঘোষণা করেনি। দিচ্ছেন তাহলে হ্যাঁ, 27 এপ্রিল হবে এরকম কোনো ঘোষণা দিচ্ছেন? এখনও 27 এপ্রিলে হবে, সেটাই হচ্ছে তফসিলে আছে। এখন হচ্ছে যে এখানে এক পক্ষ এই নির্বাচনটা হচ্ছে যে এগিয়ে নেওয়ার জন্য 19 এপ্রিলের জন্য দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, এক পক্ষ আবার এটাকে পিছানোর জন্য আবেদন করেছেন, এবং আরেক পক্ষ, আরেকজন হচ্ছে সদস্য, তিনি সরাসরি সুপ্রিম কোর্টের মামলার রেফারেন্স দিয়ে, সার্টিফাইড কপি দিয়ে হচ্ছে অভিযোগ করেছেন যে এই মামলা মামলা এখনো শেষ হয়নি, মামলা শেষ হয়নি, মামলা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, নির্বাচন করলে আপনারা হচ্ছে যে কন্টেম্প অফ কোর্ট কোর্টে পড়বেন আপনাদের। এখন আমাদের যেটা ভূমিকা, সেটা আমরা হচ্ছে যে প্রথমেই তো আমরা এই মামলার বিষয়টা নিয়ে আসছি। মামলার বিষয়টা নিয়ে এসে আমরা হচ্ছে সেখানে একজন সুপ্রিম কোর্টের একজন লয়ার আমরা নিয়োগ করেছি। লয়ারের কাছে আমরা মতামত চেয়েছি যে এইরকম একটা অবস্থাতে আমরা নির্বাচন করতে পারবো কি পারবো না, বা সময় আগানো যাবে বা পিছানো যাবে কি না, এরকম একটা মতামত চেয়েছি। আমরা এই 2-1 দিনের মতামত পেয়ে যাব। মতামত পেলে আমরা ওই মতামতের উপরে আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি। শিল্পী সমিতির নির্বাচনটা গতবার যেভাবে কাদা ছড়াছড়ি এবং এই যে কোটি কোটি টাকার খরচ, শান শকত, নদীর ওপারে একদল 200 লোক নিয়ে যাচ্ছে, এদিকে গাবতলী ব্রিজের ওই পারে 200 লোক নিয়ে যাচ্ছে, 2-3 দিন ব্যাপী গানা বাজনা, থাকা খাওয়া, এই ধরনের দামামা কি এবারও হতে দেবেন প্রধান নির্বাচন কমিশন হিসেবে, নাকি না এগুলোকে আপনি স্ট্রিক্টলি? বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের এরিয়াটা কিন্তু শুধু ওইটুকুই। আমরা একজন নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন, 2 জন হচ্ছে কমিশনার, 3 জনের আমাদের একটা গণ্ডি। আমরা এই হচ্ছে নির্বাচনের যে অফিস, আমাদের যে নির্বাচন অফিস, এর বাইরে আসলেই এফডিসি টুক হয়তো আমরা দেখতে পারি। এখন যেটা হয় যে নদীর একপারে যে রাতের বেলা মধ্যরাতে তার এইটা পাহারা কে দিবে, এইটা পাহারা দেওয়ার মতো তো অবস্থাতে আমরা নেই। কিন্তু আমাদের নির্বাচন বিধি, যখন নির্বাচন চলবে সেই সময়টা যদি কোনো প্রমাণ, হ্যাঁ এইটাও আমরা করতে পারবো যদি প্রমাণ আমাদের কাছে আসে, কমপ্লেন এবং প্রমাণ, এবং সেই প্রমাণ যদি, সেটা যদি আমরা প্রমাণিত হয় যে যে কারণে হচ্ছে প্রার্থিতা বাতিল হতে পারে, এটা হচ্ছে যে অর্থনৈতিক লেনদেন, তারপরে হচ্ছে যে প্রভাব বিস্তার করা, বল প্রয়োগ করা, করে বাধ্য করা, এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা অবশ্যই তার যে প্রার্থী করবে তার প্রার্থিতা বাতিল করব। এই জায়গাটাতে আমরা স্ট্রিক্ট আছি। আচ্ছা, এই নির্বাচনকে ঘিরেই মানে হঠাৎ করে বলি এইটা কেমন হচ্ছে, এফডিসিতে এখন আমরা শুনছি 3 প্যান্ডেলে 3টা জায়গায় ইফতার মাহফিল চলছে, এবং ইফতারের মাঝে আগে যে দোয়া হয় বা তারপরে বা আগে, ইফতারটা হচ্ছে একটা উপলক্ষ, কিন্তু সেখানে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। এগুলোকে খুব মানে সামাজিকভাবে দৃষ্টিকটু মনে হয় কিনা আপনার কাছে? সাংঘাতিকভাবে দৃষ্টিকটু। এখন হচ্ছে যে যারা এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, বিষয়টা কিন্তু তাদেরও এটা উপলব্ধি করার বিষয়। এখন হচ্ছে যে আমরা পারছি না কি জন্য, যে হ্যাঁ নির্বাচন কমিশন যে তার চোখের সামনে হচ্ছে, আমরা পারছি না হচ্ছে যে আমরা একটা ধর্মীয় একটা হচ্ছে যে স্পর্শকাতর একটা জায়গা এমনভাবে করছে যে এটা একটা ইফতারের নামে কাজটা হচ্ছে। ইফতার খাওয়াচ্ছে, যে এই দল খাওয়াচ্ছে, ওই দল খাওয়াচ্ছে, ওই দল খাওয়াচ্ছে, ইফতার তারা গ্রহণ করছে বা ইফতারের ব্যবস্থা করছে। সেইটাকে আমরা বাধা দিলে 2 দিন, মানে পরের দিন থেকেই আবার হবে যে এটা একটা ধর্মীয় একটা বিষয় নিয়ে, এটা নিয়ে আবার একটা হচ্ছে যে নতুন একটা বিতর্ক তৈরি হবে। আমরা শেষ পর্যায়ে আছি। জাহিদকে দিয়ে শুরু করতে চাই। শোনা যাচ্ছে সিনেমা হল যেটা বললো খোরশেদ 65টা আছে, হয়তো এটা মৌসুমী সিনেমা হল হিসেবে 120টা হতে পারে হাইয়েস্ট, কিন্তু সিনেমা নাকি 11টা থেকে 12টা। আমি তো রিপোর্ট করেছি 12টা। কি মনে হয়, মানে এগুলো কি আসলে শেষ পর্যন্ত সিনেমা রিলিজ হবে নাকি না এভাবে
মুক্ত এসে বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে, কি মনে হয়? আসলে আমাদের এখানে বক্স অফিস তো নাই, কিন্তু আমার মনে হয় বক্স অফিস থাকা উচিত। এটা নিয়ে আমরা অন্য কোনো ইয়েতে কথা বলবো। আমার মনে হয় এতগুলো সিনেমা মুক্তি দেওয়া ঠিক না। সিনেমা হলের সংখ্যা আরও বাড়ুক, ভালো সিনেমার সংখ্যা আরও বাড়ুক, এবং মধ্যবিত্ত দর্শক এবং মানে মেয়ে দর্শকরা আরও হলে আসুক। যেটা আমরা গতবার ঈদে যেটা দেখেছি প্রিয়তমা দিয়ে, সুড়ঙ্গ দিয়ে, আমার মনে হয় এই ধারাবাহিকতা আবার বজায় থাকুক। সৈকতের কি মনে হয়? তারপর খুশির কাছে জানতে চাইবো, এই যে এতগুলো সিনেমার মানে হয়তো কিছু ছবি মুক্তি পাবেও, 7-8টা পাবেই, এরকম একটা অবস্থানে চলে এসেছে সবাই সবার। এখন আমি আমার অভিজ্ঞতাটা খুব সংক্ষেপে বলে দিই যে একজন পরিবেশক হিসেবে এটা খুব হতাশার। কারণটা হলো যে আমরা দেশের বাইরেই এখন যে মার্কেটটা আমরা ক্রিয়েট করেছি উত্তর আমেরিকায় বা সারা বিশ্বেই প্রায় $4.5 থেকে $5 লাখ কিন্তু একটা গ্রস মার্কেট আছে, যেখান থেকে বাংলাদেশি টাকায় আমাদের প্রডিউসাররা প্রায় 1 কোটি বা তার বেশি পেতে পারেন, বাংলাদেশে বসে এই টাকাটা তারা পেতে পারেন। কিন্তু আমাদের যে হতাশার জায়গা সেটি হচ্ছে যে আমাদের লক্ষ্য থাকে যে আমরা বছরে মিনিমাম 4টা থেকে 6টা সিনেমা চালাবো, কিন্তু আসলে এই লক্ষ্যটা পূরণ হচ্ছে না। এত সুন্দর একটা মার্কেট সেখানে গ্রো হওয়ার পরেও আমাদের লক্ষ্যটা পূরণ হচ্ছে না, এবং আমাদের প্রযোজক পরিচালকরা আমাদেরকে ওই সিনেমার মতো বলতে হয় সানি দেওলের, সে ডেটের পর ডেট দিচ্ছেন। হ্যাঁ, যে এই বলা হচ্ছে এই ফেব্রুয়ারিতে রিলিজ হবে, সেই সিনেমা রিলিজ পরের ফেব্রুয়ারিতেও হচ্ছে না। এখানে আমি খসরু ভাইকে একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে এবার আমাকে অনেকে অভিযোগ করেছেন যে ফেব্রুয়ারিতে সিনেমা মুক্তির কথা বলে অমুক সিনেমাটা মুক্তি হয় নাই, পরে তারাও রিলিজ করতে পারেন না। এই জায়গাটায় আপনারা কি একটা নিয়ম করতে পারেন কি না, যে আপনি যখন একটা ডেট নেবেন, আপনি যদি আসলে সেই ডেটে না আসেন, তাহলে এখানে কোনো মানে এমন কোনো বিষয় আরোপ করা যায় কিনা যাতে এই প্রক্রিয়াটা বন্ধ হয়, যে আজকে আমি এই ডেটের কথা বলছি, এরপর এই ডেটে রিলিজ করলাম না, আরেকজনও ক্ষতিগ্রস্ত হলো। এই যে একসাথে এতগুলো ছবি মুক্তি দেওয়াটা, এটা কি খুব মানে আমাদের এই শিল্পের এমনি তো আমরা খুব খারাপ অবস্থায় আছে, এটা কি আরো মানে আত্মহত্যার মতো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা? গতবারও আমরা কিন্তু যে গত ঈদে তো আমরা এরকম বলেছিলাম, যারা 7টা ছবি রিলিজ হয়েছিল, 7টা ছবি রিলিজ হওয়ার মতো আসলে বাজার আমাদের নেই এখন। এটা ঈদে ওপেন বলেই যে আমি চলে আসব, আর যদি একজন প্রযোজক তার ব্যবসাটার হিসেব যদি সে ঠিক মতো না করে, তাহলে আসলে আমাদের কিছু বলার নেই। আমরা অনেকবার বলেছিলাম যে সারা বছর কিন্তু ডেটগুলো ফাঁকা থাকে, সারা বছরই কিন্তু সেইভাবে ছবি নেই। তো সেই জায়গাগুলো দেখে দেখে বেছে বেছে ছবিগুলো রিলিজ করতে পারে, অনেক বলা হয়েছিল, কিন্তু কেউ মানেনি। সবাই চায় ঈদে রিলিজ করবে, সবাই বলে, এবং এমনও বলতে দেখা গেছে যে আমার ছবির যা রেজাল্ট হবে তারপর আমি রিলিজ করব, কেউকে আটকিয়ে রাখা যায় না। বাট এইবারও যে ছবিগুলো ঈদে আসতে চাচ্ছে, তো আমরা যেখানে দেখতে পাচ্ছি যে সেখানে একটা ছবি আসতেছে রাজকুমার, তো রাজকুমারের সাথে আরও অনেক ভালো ভালো মুভি আছে, কাজল রেখা আছে, দেওয়ালের দেশ আছে, এই যে যেগুলো শুনেছি অনেক নাম। তো সেইখানে বিষয়গুলো হবে কি, যে এগুলা যদি এতগুলা 7-8টা এবারও শুনতেছি, সেগুলো যদি এসে, কারণ হচ্ছে যে সাকিবের সিনেমাটা সর্বাধিক হলে নেওয়ার চেষ্টা করবে, যারা ব্যর্থ হবে তারা অন্য অন্য সিনেমায় যাবে। তো সেইটা হচ্ছে যে এখন আমরা একটা জিনিস বলতে পারতাম, একটা জায়গায় বলতে পারতাম যে যদি অপোজিশন থাকতো তাহলে একটা বিষয় হতো যে না ঠিক আছে ছবি থাকুক, কোথাও কোনো অপোজিশন নাই, সব জায়গায় হচ্ছে পজিশন, মানে যারা নিবে তার কোনো অপোজিশন না। এখন যে নিয়ে গেল তার আর কোনো অন্য একটা ছবি আর নিবে না, এবং আমাদের দেশে এখন 29টা ডিস্ট্রিক্টে কোনো সিনেমা হল নাই, তাহলে এই সিনেমাগুলো চলবে কোথায়, চালানোর জায়গা কোথায়? ওয়েল, আমরা কথা বলছিলাম আমাদের সিনেমায় হচ্ছেটা কি। আসলে সিনেমায় যুগ যুগ ধরে অনেক ঘটনাই ঘটে। এই বাংলা সিনেমা হওয়ার পর থেকে যখন সিনেমার অবস্থা খুব রমরমা ছিল, আমরা দেখেছি কোনো না কোনো ঘটনা হলে সেটা অনেক বড় আকারে প্রকাশ হয়েছে, কারণ এটি সিনেমা, রূপালী পর্দা, মানুষের স্মৃতিতে বসবাস করে রূপালী পর্দার মানুষেরা। তো এখন হয়তো সিনেমার সেই রমরমা অবস্থা নেই, কিন্তু তারপরেও মাঝে মধ্যে এক একটি ঘটনা যখন ঘটে, অনেক বড় ধরনের বিস্ফোরণের মতো ঘটনা হয়। কখনো শাকিব খানকে নিয়ে, কখনো অপু বিশ্বাস, কখনো বুবলিকে নিয়ে, আবার কখনো জায়েদ খান, কখনো নিপুণ। সারা বছরের আলোচনা যেমন থাকে, এর মধ্যেও কিছু যে ভালো ঘটনা ঘটে না তা না। এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে প্রিয়তমা এসেছে, প্রহেলিকা এসেছে, সুড়ঙ্গ এসেছে, আমাদের রায়হান রাফি করেছে পরপর দুটি সিনেমা মুক্তি দিল, হাওয়ার মতো সিনেমা এসেছে। তো আগামী দিনও আরও ভালো সিনেমা আসবে, আবারও সিনেমার পালে
নতুন বাতাস আসবে। সিনেমা এখন দেশের বাইরে ছড়িয়ে পড়ছে, উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডনের মতো জায়গায় আমাদের সিনেমা চলছে। সিনেমা ভালো থাকুক, জয় হোক, বাংলা সিনেমা এগিয়ে যাক, এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।